কাছে সব মানে প্রথমে একটু জানতে চাইছি যে ডিপ স্টেট নিয়ে ইউনূস সরকারের সাবেক প্রভাবশালী ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরবর্তীতে আবার নাহিদ ইসলাম মন্তব্য করলেন যে ডিপ স্টেট স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল অন্তর্বর্তী সরকারকে তারা আরো দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য, এবং তাতে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। কি শর্ত সেসব বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা উল্লেখ করেননি। আমার প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ করে ডিপ স্টেটের বিষয়টি সামনে নিয়ে এলো এই সময়ে? এর মাধ্যমে তারা নতুন কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় কিনা, অথবা এখনো পর্যন্ত ডিপ স্টেটের খেলা চলছে কিনা, আপনার কি মনে হয়? প্রথমত আমার কাছে মনে হচ্ছে ডিপ স্টেটের খেলাটা চলছে, এবং শেখ হাসিনার পতন, পরবর্তীতে 17 মাসের শাসন, এবং এখনো পর্যন্ত যে হঠাৎ করে একেবারে সারা বাংলাদেশকে সারপ্রাইজ দিয়ে প্রধানমন্ত্রী দেশে আসলেন, নির্বাচন হলো, ক্ষমতা গ্রহণ, এরপরে সংসদ চালু হওয়া, এইগুলো সবই এতটা ঝড়ের বেগে হয়েছে, মানে অবস্থা দৃষ্টি মনে হতে পারে যে এগুলো সবই দুর্ঘটনাবশত ঘটেছে, বাই অ্যাক্সিডেন্ট, অলৌকিকভাবে ঘটেছে, আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা যেভাবে ঘটে, অথবা একটা স্ক্রিপ্ট অনুযায়ী এই জিনিসগুলো ঘটেছে। এখন কোনটা যে সঠিক সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। এগুলো এক। 2 নম্বর হলো যে যদি এখানে একটা সমঝোতা হয়ে থাকে, নিঃসন্দেহ তো পর্দার আড়ালে অনেকের সাথে অনেকের সমঝোতা হতে পারে, উই ক্যানট সে। তো সেই সমঝোতা যদি সরকারের সাথে বিরোধী দলের হয়, বা বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়, বিএনপির সাথে জামাতের হয়, অথবা ওই যে সংস্কার কমিশনে যে বহু বৈঠক হয়েছে প্রকাশ্যে গোপনে, এর মধ্যে তো নিঃসন্দেহে একটা সমঝোতা হয়েছে। এখন এই যে ক্ষমতায় বিএনপি হঠাৎ করে এলো, আসার পরে সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যারা আছে, দে আর ফ্রাস্ট্রেটেড এই কারণে যে তাদের মধ্যে যে সমঝোতাগুলো হয়েছিল সেই সমঝোতাগুলো সম্ভবত তারা তার কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন না, বরং এমন কিছু ঘটছে যেগুলো মনে হচ্ছে তারা বিপদের মধ্যে পড়ছেন। তখন এই যে সামনে ডিপ স্টেটের যে কথা, এটা এনে মূলত আসলে সরকারকে তারা একটা লাল কার্ড দেখাতে চাচ্ছে, এই যে, আর কিছু না। ডিপ স্টেটের খেলা এখনো পর্যন্ত চলছে, আপনিও মনে করেন, আমরা অনেকেই মনে করি। যেহেতু ডক্টর ইউনূস সরকার ক্ষমতা থেকে বিদায় নিলেও মানে তার ছায়া অনেকাংশেই রয়ে গেছে, তাই না? তার বড় বড় প্রমাণ তো ডক্টর খলিলুর রহমান, সাবেক নিরাপত্তা উপদেষ্টা, বর্তমান সময় পররাষ্ট্রমন্ত্রী, অথবা ডক্টর ইউনূস নিজেও নানান ভাবে খেলা খেলতে পারেন এরকম অনেকের ধারণা, তিনি প্রেসিডেন্ট হতে পারেন এরকম এখনো পর্যন্ত গুঞ্জন রয়েছে। এবং সর্বোপরি পশ্চিমাদের যেই নানান ধরনের এজেন্ডা, সেগুলো বাস্তবায়নের চেষ্টা হতে পারে পর্দার পেছন থেকে। এবং আরো একটি সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে শুল্ক চুক্তি, যেটি থেকে মালয়েশিয়া বেরিয়ে এসেছে। আমরা এটি নিয়ে কোনো কথা বলছি না, তবে সরকারের পক্ষ থেকে তার জানানো হয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন যে শুল্ক চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকার। সবকিছু মিলিয়ে ডক্টর ইউনূসের ছায়া এখনো কতখানি? আমরা জানি যে পশ্চিমাদের এজেন্ট হয়ে তিনি এসেছিলেন, তাদের প্রতিনিধি হয়ে তিনি কাজ করছিলেন। সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন? প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বডি ল্যাঙ্গুয়েজ, তার মুভমেন্ট, তার চলাফেরা, সবকিছু দেখে মনে হচ্ছে যে তিনি হতাশ নন, তিনি আশাবাদী। তিনি বিদেশে যাচ্ছেন, কথা বলছেন, এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, তারপর পার্লামেন্টে যাচ্ছেন। আপনি যদি মনোবিজ্ঞানের ভাষায় দেখেন তাহলে মনে হবে যে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। এটা আমার কাছে ব্যক্তিগত মনে হচ্ছে। কেন আত্মবিশ্বাসী, কি মানে কি কারণে আত্মবিশ্বাসী সেটা তিনি বলতে পারবেন, আর তার সঙ্গে যার সমঝোতা তা দ্বারা হয়েছে। এখানে 3টি গ্রুপ আছে। একটা গ্রুপ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা সরাসরি ছিলেন, এ টিম, বি টিম, ডি টিম, তাদের অনেকেই এই সরকারের কর্তা ব্যক্তিতে পরিণত হয়েছেন। এরা প্রেস মিডিয়াতে আছে, প্রেস উইং এ আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, এবং সরকারের অন্যান্য বিভাগে আছে, যারা মূলত একটি বিশেষ যে গ্রুপ, পত্রিকা গ্রুপ, তাদের বাই প্রোডাক্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাই প্রোডাক্ট, গ্রামীণ ব্যাংকের বাই প্রোডাক্ট, ওয়েস্টার্ন যে কান্ট্রি তাদের বাই প্রোডাক্ট, তারা এই সরকারের সঙ্গে আছে। আর একটা গ্রুপ আছে গুপ্ত দল। সেই গুপ্ত দলের যারা লোকজন, এরা বিএনপি এদেরকে খুব ভয় পাচ্ছে। এখন এরা বিভিন্ন রকম ছলচাতুরি করে, বিভিন্ন রকম ফেজ অফ করে তারা কিন্তু সরকারের মধ্যে লুকায়িত আছে।
এবং সরকারের অনেকগুলো সিদ্ধান্ত ইতিমধ্যে যেটা হয়েছে সেটা সরকারের জন্য আসলে ভালো সিদ্ধান্ত হয়নি। এই যে তেল যে সমস্যাটা, হঠাৎ করে বলা হলো যে আমাদের 15 দিনের তেল মজুত আছে, এই জিনিসগুলো একেবারে এগুলো বলার দরকার ছিল না। অন্যান্য জায়গাতে যে সকল সিদ্ধান্ত নেওয়া আছে, বিভিন্ন বদলি, নিয়োগ, তারপরে অনেক কিছুই হচ্ছে যেগুলো এই মুহূর্তে আসলে সরকারের জন্য খুব বেশি দরকার ছিল বলে আমার কাছে মনে হচ্ছে না। এমনকি যে 1/11 যে কুশী লোকদেরকে ধরা হচ্ছে, এটা আরো 2 মাস পরে হতে পারতো, আরো 2 মাস পরে হতে পারতো। একেবারে নতুন সরকারের জন্য এটা এই মুহূর্তে শুরু করাটা, যেহেতু তারা শুরু করেছে, এখন তাদের শেষ করতে হবে। তো যেহেতু শুরু করাটা যদি 2 মাস পরে তারা করতো, তাদেরকে গোয়েন্দা জেলা আবদ্ধ রাখতো বা বিষয়টা গোপন রাখতো, তাদের জন্য ভালো হতো। কিন্তু এতগুলো ক্রাইসিসের মধ্যে এই কাজটি যারা করেছে, যে বুদ্ধি দিয়েছে, আমার কাছে এটা সুবিবেচনা প্রসূত মনে হয় না। এটা সরকারের যে অনেকগুলো বোঝা আছে, সেই মানে শাকের উপর, মানে বোঝার উপর শাকের আটি, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আরেকটি অংশ রয়েছে সরকারের সাথে যারা যারা উপদেষ্টা ছিলেন, যেমন আসিফ নজরুল ছিলেন, আদিলুর রহমান সাহেব ছিলেন, মুস্তফা সরোয়ার ফারুকী ছিলেন, অন্যান্য যারা আছেন, নোবডি ইজ ফ্রাস্ট্রেটেড। ওই সময়টাতে তাদের যে অন্যায় হয়েছে, ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে, বা নতুন একটা সরকার আসছে, তো এই সময়টাতে তাদের বিপদ হতে পারে, বা ওই সময়টা তারা আওয়ামী লীগের যে অনেক ক্ষয়ক্ষতি করেছে, ফলে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের দ্বারা তারা যে কোনো সময় অপমানিত, লাঞ্ছিত হতে পারে, এই ভয়গুলো তাদের মধ্যে একেবারেই নেই, একেবারে নেই। তারা খুব কনফিডেন্টলি তারা আছে যে তারা সবই মানে আগের মতোই আছে। স্টেট তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, রাষ্ট্র তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, এবং ওইভাবে কিন্তু তারা বুক ফুলিয়ে ক্ষমতা তারা ছেড়েছে, এরকম তাদের কোনো ভাবসাব নেই। তো এটা বেসিক্যালি মেলে না। এই কারণে যে এই উপদেষ্টাদের অনেকের সঙ্গে কিন্তু বিএনপির সম্পর্কটা ভালো ছিল না, সম্পর্কটা ভালো ছিল না। তো সেই অর্থে তাদের সেই মুভমেন্ট দেখা যাচ্ছে। এরপরে যে গ্রুপটি আছে, সেই গ্রুপটি হলো যারা একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফট পাওয়ার, যেমন ধরেন এখন এই যে শহীদুল আলম সাহেব আছেন চিত্রশিল্পী, বা অন্যান্য যারা আছেন, তারা সফট পাওয়ার, তার সাথে সরাসরি ছিলেন না, কিন্তু তাকে বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করেছেন। তো এই যে সফট পাওয়ার, এই সফট পাওয়ারও কিন্তু তারা স্টপ হয় নাই, তারা তাদের মতো কাজকর্ম করে যাচ্ছে। আর অন্যদিকে এনসিপি, জামাত, তাদের সঙ্গে আসলে বিএনপির যে সম্পর্কটা, এটা যথেষ্ট সন্দেহ সৃষ্টি করছে। মানে তারা প্রকাশ্যে বিরোধিতা করছে, পার্লামেন্টে থাকছে, মানে কোনো কথার উপরই, বিএনপির কোনো কথার উপরে বা জামাত বা এনসিপির কোনো কথার উপরে আমরা আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে পারছি না। তারা প্রেমের আহ্বান দিলে, ভালোবাসার আহ্বান দিলে, সেটাও যেমন আমরা রাখতে পারছি না। তারা যখন হুমকি ধামকি দিচ্ছেন, ওটার উপর আমরা নির্ভর করতে পারছি না। দ্যাট ইজ হ্যাপেনিং। যদি তাই হয়, মানে আপনি যে, মানে আমার যে প্রশ্নটি ছিল, আপনি তার অনেকাংশেই উত্তর দিয়ে দিয়েছেন। তারপরে প্রশ্নটা করি, 1/11 কুশীলবদের বিচার হচ্ছে যারা সেনার সমর্থিত সরকারের বিহাইন্ড দ্য স্ক্রিন থেকে নানান ধরনের অত্যাচার নির্যাতন করেছে, রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ীদের উপরে। আমরাও চাই যে ঘটনার পিছনে যারা ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা হোক, তার কারণ ফৌজদারি অপরাধ তো আর তামাদি হয় না। এবং আমাদের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান তখন নির্যাতনের শিকার হয়েছিলেন। কিন্তু একই সঙ্গে প্রশ্ন, যদি সেই সব অপরাধের বিচার হয়ে থাকে, তাহলে ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের যারা কুশীলব বা যারা নানানভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, তাদেরকে কেন বিচারের আওতায় আনা হবে না? নাকি আদৌ, মানে আমরা আশা করতে পারি যে বিএনপি সেটি করবে, আর যদি না করে থাকে তাহলে কি এই প্রশ্ন উঠবে না যে আজকের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি কেবলই প্রতিহিংসার শিকার হয়ে 1/11 সরকারের বিচার, মানে কুশীলবদের বিচার করছেন, অর্থাৎ সেই তাদের অধীনে নির্বাচনের মাধ্যমে বিএনপি পরাজয় ঘটেছিল বা তারেক রহমান নির্যাতনের শিকার হয়েছিলেন, এইসব কারণে প্রতিহিংসাটা কাজ করছে, এরকম প্রশ্ন ওঠার কোনো সুযোগ আছে কিনা? না, এরকম প্রশ্ন আমরা করতে পারি। এখানে মূল ব্যাপার হলো আমাদের দেশে যেটা ট্রেডিশন, যে আমি বলছি কম্পারিজনের ক্ষেত্রে, যদি 1/11 সরকারের কুশীলবদের বিচার হয়ে থাকে, আর যদি ইউনূস সরকারের কুশীলবদের বা যারা নানান ধরনের অপকর্ম করেছে, দুর্নীতি থেকে শুরু করে মৌলবাদী শক্তির উত্থানের পিছনে ভূমিকা রেখেছে, মব ভায়োলেন্স যারা প্রতিষ্ঠা করেছে, তাদের বিচার যদি না হয়, আমি সেই ক্ষেত্রে তুলনামূলক ভাবে বলছি তাদের বিচার বিএনপি কেন করবে? তাদের বিচার আগামীতে যদি আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ করবে। এটা তো আমাদের দেশের একটা ট্রেডিশন। আবার এই যে এখন 1/11 যারা কুশীলব, এদের সবাইকে তো আওয়ামী লীগ সরকার পুরস্কৃত করেছে,
সবাইকে পুরস্কৃত করেছে, সবাইকে পুনর্বাসিত করেছে। তো তাদের বিচার তো 111-এর লোকদেরকে করেনি। আবার এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো মানে যে কোনো মূল্য হোক একটা নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করে বিএনপিকে বেনিফিট দিয়েছে। বিএনপি তো তাদের প্রতি কৃতজ্ঞ। ফলে কোনো অবস্থাতেই আমাদের দেশের যে ট্রেডিশন, সেই ট্রেডিশন অনুযায়ী এটা হয় না। যেমন ওই যে জনতার আদালত বা ওই যে করা হয়েছিল জনতার মঞ্চ। জনতা মঞ্চ। হ্যাঁ, জনতার মঞ্চ। এখন জনতার মঞ্চ এর দ্বারা তো বিএনপি ক্ষতিগ্রস্ত। এখন আবার দেখবেন যে এই সময়তে 111-এর সাথে সাথে সেই জনতার মঞ্চের যারা লোকজন আছে তাদেরকে আবার ধরবে, আবার বিএনপি ধরবে। এটাই আবার জনতার মঞ্চের যারা ছিল তারা আওয়ামী লীগ, তাদেরকে পুরস্কৃত করেছে। এখন আপনি আমাদের দেশে যে কনভেনশন রয়েছে, রাতারাতি কনভেনশনের বাইরে যেতে পারবেন না। এখানে যদি রাষ্ট্রীয় কোনো তৃতীয় পক্ষ আসতো, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি চাইতো যে আমাদের দেশে এই সময়টাতে যে সকল জনতার মঞ্চ হয়েছে, 111 হয়েছে, এই জিনিসগুলো নিরপেক্ষভাবে আমরা এই বিচারগুলো করবো যেন ভবিষ্যতে না আসে। কিন্তু দলীয় সরকার কখনো এই কাজগুলো আমাদের অতীতে করেনি। দলীয় সরকার যখনই যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর চড়াও হয়েছে, আর যার দ্বারা উপকৃত হয়েছে সে যত খারাপ হোক না কেন তাকে তারা একটা ওয়াক ওভার দিয়েছে। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যারা লোকজন আছেন, তাদের সবাইকে তারা ওয়াক ওভার দেবে। এই বর্তমান সরকার ওয়াক ওভার দেবে। আমরা যদি এর বাইরে কিছু আবেগপ্রবণ আশা করি বা স্বপ্ন দেখি, এটা আসলে ঠিক হবে না। এটা কখনো হয়নি অতীতে, কখনো অতীতে হয়নি। তাহলে আপনি যে বলছিলেন যে 2 মাস পর হলে আরো ভালো হতো যদি কুশীলব মানে 111-এর কুশীলবদের এই মুহূর্তে হয় কি, এই মুহূর্তে সরকারের আসলে অনেকগুলো টেনশন। এই যে তেলের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ইরান যুদ্ধ, ফলে আসলে সে কনসেন্ট্রেট করতে পারছে না। তো কনসেন্ট্রেট করতে পারছে না, বরং তাদেরকে যদি মাছ ধরার মতো করে আরো রিল্যাক্স ছেড়ে দেওয়া হতো, খালি এয়ারপোর্টে দিয়ে বলা হতো রিল্যাক্স করে তাদেরকে গোয়েন্দা জালে রাখা হতো, এবং পরবর্তীতে যখন একটা সুস্থ সময় আসতো একসাথে গপাগপ করে ধরলে তাদের জন্য সুন্দর হতো আর কি। কিন্তু এখন রাতারাতি, এই যে আজকেও দেখলাম যে ডিজিএফ এর একজনকে ধরেছে। তো এই যাবৎ মোট 3 জনকে ধরা হলো, কিন্তু এর সাথে তো আসলে 3 জন না, এর সাথে অন্তত পক্ষে 300 জন লোক জড়িত। ব্যবসায়ীরা আছে, সাংবাদিকরা আছে, আমলারা আছে, কামলারা আছে। আপনি মানে একজনকে ধরবেন, আরেকজনকে তো ধরবেন না, না ধরলে বিপদ হয়ে যাবে। যেমন ধরুন একজন সাংবাদিক, তার একটা বড় পত্রিকার মালিক বা গ্রুপ অফ মানে পত্রিকা আছে। এখন আপনি একজনকে ধরছেন, ওই পত্রিকা করবে কি যে সে যদি আরো 2 মাস সময় পায়, 2 মাসে তো আপনাকে 12টা বাজায় দিবে। তো যার জন্য আপনাকে এই ধরনের ঘটনা যখন ঘটবে একসাথে, মানে একেবারে যাকে বলা হয় অপারেশন ক্লিন হার্টের মতো, এক রাতে সবাইকে ধরতে এবার মানে কে কোন পর্যায়ে আছে ডাজ নট ম্যাটার। আমরা সবাইকে তালিকা করে এই 300 জন 111 কুশীলবকে এক রাতে ধরবো, আর পরবর্তীতে আর একজন আজকে, একজন কালকে, একজন পরশু, একজন, এরকম ভাবে না। এর মধ্যে এই কাজ করতে গেলে এটা বিপদ হয়ে যাবে। আপনি গোকরা সাপের মানে আপনি গর্তের মধ্যে হাত দিবেন, ডিম রেখে দিবেন, বাচ্চা রেখে দিবেন, আর একটা ধরে নিয়ে আসবেন, আর তারপর ছেলের উপর বিছনা করে ঘুমাবেন, এটা হয় না কখনো। তো এক্ষেত্রে আসলে বিচ্ছিন্নভাবে একজন আজ, একজন কাল, একজন পরশু, একজন, এটা না, এটা তালিকা করে একসাথে আপনি 30 জনকে ধরেন, 20 জনকে ধরেন, একেবারে একসাথে সাথে সাথে ধরতে হবে। তো সেই কাজটি আসলে তারা করতে একটা সময় তাদের দরকার ছিল, কিন্তু এখন আজ একজন, কাল একজন, পরশু একজন, এইভাবে করতে করতে যে কাজটা করা হচ্ছে, এটা তাদের জন্য একটা লায়াবিলিটি তৈরি করছে। সময় পেলেও কি আপনার মনে হয় যে তারা ধরাছোঁয়ার মধ্যে আসবে? যেমন আপনি ইঙ্গিত দিলেন কোন কোন পত্রিকার সম্পাদক, অথবা আমরা যদি সরাসরি ডক্টর ইউনূস সাহেবের কথাও বলি, তারও তো ডক্টর মানে 111 সরকারের কুশীলব হিসেবে নাম আমরা আগে থেকে জানি। তাদেরকে কি স্পর্শ করবে 6 মাস, 1 বছর, 2 বছর পরও হলেও? না, তাদেরকে স্পর্শ, তারা মানে যদি তাদেরকে স্পর্শ করতে আপনি না পারেন, এখানে জিনিসটা হলো কি, ফিল্ডে সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, এরা আসলে চতুর্থ এলিমেন্ট। প্রথম এলিমেন্ট হলো এই জিনিসটা যার মাথা থেকে আসে, ব্রেন থেকে আসে, ব্রেন চাইল্ড, দর্শন। তো ব্রেন চাইল্ড, আপনি ব্রেন আসলো, ব্রেন আসার পর সে পলিসি, তারপর একজনের পলিসি করলো, তারপরে এগুলোকে একজনে প্রমোট করলো, ফাইন্যান্স করলো। মানে আপনি ডিপ স্টেট বলেন, 111 বলেন, 211 বলেন, এগুলো জেনারেট করতে কয়েক বছর সময় নিয়ে ধীরে ধীরে অনেকগুলো প্ল্যান রয়েছে। তো সেখানে যারা মাস্টার মাইন্ড আছে, আপনি মাস্টার মাইন্ড ধরে না, যদি সাপের মাথা না ভেঙে যদি আপনি লেজ নিয়ে টানাটানি করেন, আপনার সফলতা হবে না, আপনি আবার আঘাতপ্রাপ্ত হবেন। তাহলে এখন ওখানে ঘটে হলো যে আপনি যেটা পারবেন না সেটা, এখন সরকার একজন কর্মকর্তা, সে রিটায়ার্ড করেছে,
তো সার্ভিসে নেই, একে মারলি বা কি, বকা দিলি বা কি। এখন ধরেন একসময় সেনাবাহিনী প্রধান ছিলেন যে কোনো একজন ধরেন ক্ষমতাধর ব্যক্তি, তার দাপটে কাট, এখন সে রিটায়ার্ড, জাস্ট লাইক অন্য লোকের মতো। এখন আপনি তাকে গ্রেপ্তার করেন, ফৌজদারি মামলা করতে পারেন, এতে আসলে কোনো ফলাফল হবে না। কিন্তু এই ধরনের লোকদেরকে, যারা বিভিন্ন পদ পদবি থাকে, যাদেরকে যারা প্রমোট করে পিছনে থেকে, তো আপনি যদি সেই জায়গাগুলোকে বন্ধ করতে না পারেন, 2 দিন পরে তো আপনার জন্য আরেকটা বড় ফাঁদ তৈরি হয়ে যাবে। এটাই হলো আমার বক্তব্য। যেটা হলো যে অনেক সময় অনেক জিনিস পারা যায় না, যেখানে পারা যায় না সেখানে আসলে নেগোসিয়েশন করাটাই মানে বুদ্ধিমানের কাজ। ভুলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, না আমি এটা পারছি না, এটা বিয়ন্ড মাই কন্ট্রোল, বেটার হলে অ্যাভয়েড ইট, যেটা হয়েছে হয়েছে থাক। আর যদি আমি ধরি তাহলে একেবারে আন্ডা বাচ্চা সহ সবাইকে ধরতে হবে, এই হলো কথা। যেমন আপনি বলছেন যে যে প্রক্রিয়ায় মনিটরিংয়ের কোনো কুশীলবকে ধরার চেষ্টা করছে বা বিচারের মুখোমুখি করার চেষ্টা করছে বিএনপি সরকার, তাতে আপিলে যে পা দিয়েছে, বিষয়টি এরকম, মানে যে প্রক্রিয়ায় তারা এগোচ্ছে। রাইট, সাপিলে যে পা দিয়েছে।